ওয়েলকাম টু কেমিস্ট্রি ক্লাস। আজকে আমরা ক্লাস 12 এর এন রসায়ন নিয়ে পড়া শুরু করব। এন রসায়ন অর্থাৎ নাইট্রোজেন কেমিস্ট্রি যাকে আমরা বলি। এন রসায়নের ক্ষেত্রে আমরা বিভিন্ন যৌগ নিয়ে অর্থাৎ অ্যালকিল সায়ানাইড, অ্যালকিল আইসোসায়ানাইড, বিভিন্ন যৌগ নিয়ে আমরা নাইট্রো অ্যালকেন, নাইট্রোবেনজিন, বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড, অ্যামিন যৌগ, অ্যানিলিন, এইসব বিভিন্ন যৌগ প্রায় 6-7 রকমের যৌগ নিয়ে আমরা তাদের প্রস্তুতি, রাসায়নিক বিক্রিয়া এবং তাদের কনফার্মেটিভ টেস্ট শনাক্তকরণ সম্বন্ধে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করেছি বা সেগুলো আমরা পড়েছি আগের ক্লাসগুলোতে। আজকের ক্লাসে আমরা একটু অন্য ধরনের বিষয় পড়বো, যেটা আমাদের ক্লাস এইচএস এর বোর্ড এক্সামিনেশনের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। সেই বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা শুরু করব এবং সেই বিষয়টা হচ্ছে যেটা আমি আগের ক্লাসে ঠিক বলেছি, উল্লেখ করেছি ব্যাপারটা, যে অ্যামিন কেমিস্ট্রি অর্থাৎ অ্যামিন যৌগের বেসিসিটি বা ক্ষারীয়তা নিয়ে, যেটা আমাদের প্রত্যেক বছর এন কেমিস্ট্রি থেকে যখন আমরা 3 নম্বরে দাগ থাকে তখন একটা 2 নম্বরের কোশ্চিন, 1 নম্বরের কোশ্চিন এখান থেকে সেট হয়। 2+1 3 ওই 1 নম্বর ওই কোশ্চিনটা বেসিসিটি অর্ডার থেকে সেট হয়, ক্ষারীয়তার ক্রম। তাই একটু আমরা এই ক্ষারীয়তা ক্রম নিয়ে আলোচনা শুরু করব। ক্ষারীয়তা ক্রম যাওয়ার আগে তার আগে আরেকটা বিষয় নিয়ে আমরা একটু শুনে নিই একটু, যেটা অ্যামিন যৌগের কিছু ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স বা অ্যামিন যৌগের কিছু ধর্ম, ভৌত ধর্ম, সেগুলো নিয়ে একটু শুরু করি এবং সেগুলো আলোচনা করতে করতে আমরা বেসিসিটি ঢুকে যাব। তাহলে ফার্স্ট আমরা শুরু করছি অ্যামিন যৌগের ক্ষারীয়তা নয়, ফার্স্ট আমরা শুরু করছি অ্যামিন যৌগের ভৌত ধর্ম। অর্থাৎ ফার্স্ট আমরা শুরু করলাম ভৌত ধর্ম। ভৌত ধর্মের মধ্যে আমরা প্রথম যে যে জিনিসটা দেখি, অর্থাৎ কোনো একটা যৌগ আমরা যখন হাতে পাই তখন আমরা কি দেখব? প্রথম অবস্থা তার তার স্টেট মানে অবস্থা এবং তার স্মেল পাওয়া যায়। আমরা অর্থাৎ প্রথম আমরা কোনো যৌগ যখন দেখবো তখন সেই যৌগটার স্টেট এবং স্মেল অর্থাৎ তার গন্ধ আর প্রকৃতি নিয়ে আলোচনা করবো। তাই ভৌত অবস্থার মধ্যে প্রথম যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা শুরু করি সেটা হচ্ছে তার 1 নম্বর হচ্ছে গন্ধ ও প্রকৃতি। যে কোনো অর্গানিক কম্পাউন্ড পাই যখন আমরা, সেই অর্গানিক কম্পাউন্ড যে কোনো জৈব যৌগ পেলে প্রথম আমরা এই এই ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্সটা আমরা সব প্রত্যেকে দেখার চেষ্টা করি, অর্থাৎ সেটা হচ্ছে কি স্টেটে আছে এবং কি স্মেল আছে। এই দুটো জিনিস আমরা অবশ্যই সবসময় দেখার চেষ্টা করি। দেখা যায় যে অ্যামিন কেমিস্ট্রির নিম্নতর সদস্যগুলো অর্থাৎ নিম্ন আণবিক ভর বিশিষ্ট যে সদস্যগুলো আছে, মিথাইলামিন, ইথাইলামিন, ডাইমিথাইলামিন, এরা সবাই কি হয় না, এদের সবারই অ্যামোনিয়ার মতো ঝাঁঝালো গন্ধ বিশিষ্ট হয়। তাহলে মিথাইলামিন, ইথাইলামিন, ডাইমিথাইলামিন অর্থাৎ নিম্নতর আণবিক ভর বিশিষ্ট যে অ্যামিনগুলো আছে ওরা বেশিরভাগই কি দেখায়, ওরা বেশিরভাগই দেখায় অ্যামোনিয়ার গন্ধ বিশিষ্ট গ্যাসীয় পদার্থ। কিন্তু যদি আণবিক ভর ক্রমশ বাড়াতে থাকি, যদি আমরা আণবিক ভর ক্রমশ বাড়াতে থাকি তাহলে দেখতে পাবো আমরা এদের গন্ধটা অ্যামোনিয়ার মতো ঝাঁঝার গন্ধ থেকে চেঞ্জ হয়ে যায় আঁচটে গন্ধ চলে আসে এবং তখন এদের স্টেটটা হয়ে যায় লিকুইড স্টেট। এটা অবভিয়াসলি হওয়ার কথাই, কারণ যখন আণবিক ভর বাড়াবো তাদের মধ্যে ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন, তাদের মধ্যে ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন বা আন্তরাণবিক আকর্ষণ বল বৃদ্ধি পাবে। আর আন্তরাণবিক আকর্ষণ বৃদ্ধি পাওয়া মানেই তারা ক্রমশ গ্যাস থেকে লিকুইড হবে। অর্থাৎ এটা একটা কমন মেথড যে মলিকুলার ওয়েট যদি বাড়ানো যায় তাহলে অ্যামিন যৌগ কেন যে কোনো জৈব যৌগের ক্ষেত্রে তার ফেজটা গ্যাসিয়াস ফেজ থেকে লিকুইড ফেজ, লিকুইড ফেজ থেকে সলিড ফেজে ট্রান্সফার হবে। কিন্তু এখানে স্পেশালিটি যেটা, ওর ঝাঁঝালো গন্ধটা যেখানে আণবিক ভর বৃদ্ধির সঙ্গে সঙ্গে ঝাঁঝালো গন্ধ চেঞ্জ হয়ে আষ্টে গন্ধ হবে। এটা একটা ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স, এর কোনো কারণ হয় না। অর্থাৎ তার স্মেলটা এইরকম চেঞ্জ, যেটা আমাদের কনফার্মের জন্য বা আমাদের চেনার জন্য প্রিলিমিনারি টেস্টের জন্য খুব কাজে লাগে। ভৌত ধর্ম প্রথম যে পয়েন্টটা পড়া হয়ে গেল সেটা হচ্ছে গন্ধ আর প্রকৃতি। সেকেন্ড যে পয়েন্টটা আলোচনা করবো সেটা হচ্ছে আমাদেরও একটা কমন পয়েন্ট, এটা স্ফুটনাঙ্ক। স্ফুটনাঙ্ক মানে আমরা কি বুঝি, যে উষ্ণতায় কোনো যৌগ, সে কঠিন হোক সরি যে তরল হোক বা সে গ্যাসই হোক, কোনো যৌগ যখন ফুটতে শুরু করে তাহলে কঠিন, তাহলে যে উষ্ণতায় কোনো যৌগ তার মিনস তরল ফুটে বাষ্পে পরিণত হয় তাকে বলে স্ফুটনাঙ্ক। আমরা এখন আলোচনা করবো এই স্ফুটনাঙ্ক কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। সবসময় হবে স্ফুটনাঙ্ক ডিপেন্ডস অন দ্য টু ফ্যাক্টরস, অর্থাৎ যে কোনো যৌগের স্ফুটনাঙ্ক দুটো বিষয়ের উপর নির্ভর করে। ওয়ান অর্থাৎ প্রথম বিষয় হচ্ছে সেটা হচ্ছে হাইড্রোজেন বন্ড। ফার্স্ট যে ম্যাটারটা সেটা হচ্ছে হাইড্রোজেন বন্ড।
এইচ বন্ড, তোমরা প্রত্যেকেই জানো, ক্লাস 11 থেকে পড়ছি এইচ বন্ড। যার মধ্যে যত নাম্বার অফ এইচ বন্ড বাড়বে, যার মধ্যে যত নাম্বার অফ এইচ বন্ড বাড়বে, মানে যত এইচ বন্ধনের সংখ্যা বাড়বে, সে যৌগের স্ফুটনাঙ্ক তত বেশি হবে। সেকেন্ড বিষয় হচ্ছে, যদি আমি এই বিষয়টা যদি আমি ইগনোর করি, বা যদি কোনো যৌগের মধ্যে এই বিষয়টা আমি লক্ষ্য না করতে পারি, তখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করি সেটা আছে মলিকুলার ওয়েট বা আণবিক ভর। দেখা যায় যে কোনো যৌগের আণবিক ভর যত বৃদ্ধি করা হবে, তার স্ফুটনাঙ্ক ক্রমশ তত বৃদ্ধি পাবে। তাহলে স্ফুটনাঙ্ক ব্যাখ্যা হতে হলে আমাদের দুটো পয়েন্ট লাগছে। তার মধ্যে সেকেন্ড পয়েন্টটা এই জায়গায় আমি ব্যবহার করবো না, এই জায়গাটা প্রথম পয়েন্ট ব্যবহার করবো। কেন? তো নিজেরাই দেখো। দ্যাট মিনস এটি হচ্ছে একটা প্রাইমারি অ্যামিন, আর এটা একটা হচ্ছে টারসিয়ারি অ্যামিন। তুমি দুটোর মধ্যে ডিফারেন্সটা দেখলে বুঝতে পারবে। আমি আর 2D স্ট্রাকচার আনলাম না, 3D আনলাম। প্রাইমারি ও টারসিয়ারি। দেখো তো, প্রাইমারি ক্ষেত্রে হাইড্রোজেন বন্ধন হওয়ার জন্য কতগুলো এইচ পরমাণু আছে? অবশ্যই দুটো আছে। কিন্তু টারসিয়ারি ক্ষেত্রে কটা? একটা হাইড্রোজেন নেই। তাহলে যদি একটাও যদি হাইড্রোজেন পরমাণু না থাকে, তাহলে কি সে হাইড্রোজেন বন্ধন দেখাবে? এই কারণে ওরা হাইড্রোজেন বন্ধন দেখায় না। তাহলে কারা ভালো হাইড্রোজেন দেখাবে? প্রাইমারি ক্ষেত্রে। কারণ প্রাইমারি ক্ষেত্রে দুটো এইচ বন্ধন আছে, ওরা ভালো এইচ বন্ধন দেখাবে, ওরা ওদের স্ফুটনাঙ্ক বেশি হবে। সেকেন্ডারি ক্ষেত্রে একটা হবে। এই কারণে ওদের স্ফুটনাঙ্ক ক্রম হচ্ছে প্রাইমারি গ্রেটার দেন সেকেন্ডারি গ্রেটার দেন টারসিয়ারি। তাহলে স্ফুটনাঙ্ক ক্রমটা নিশ্চয়ই ক্লিয়ার হয়ে গেল। তাহলে যৌন যৌগে স্ফুটনাঙ্ক দেখতে গেলে আমাদের দুটো বিষয়ের উপর উল্লেখ করতে হবে, দুটো বিষয়ের উপর নির্ভর করতে হবে। তাহলে সেকেন্ড বিষয়টা পরে হবে, আগে ফার্স্ট বিষয়টা খুঁজতে হবে, সেটা আছে ওর মধ্যে এইচ বন্ড আছে কিনা। তাহলে এখানে এইচ বন্ড আছে, তাহলে অবশ্যই এরা ভালো এইচ বন্ধন দেবে, কারণ এখানে দুটো এইচ পরমাণু আছে, তাই ওর ক্ষেত্রে এইচ বন্ধনের সংখ্যা বেশি, তাই স্ফুটনাঙ্ক বেশি। কিন্তু টারসিয়ারি ক্ষেত্রে কোনো এনএইচ বন্ধন নেই, তাই ওদের স্ফুটনাঙ্ক সবচেয়ে কম। তাহলে এটা হচ্ছে আরেকটা ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যামিন, যেটা আমরা বাইরে থেকে দেখতে পারি বা বুঝতে পারি। নাম্বার 3, আর কি প্রপার্টিজ দেখা যায়? আরেকটা ইম্পর্টেন্ট প্রপার্টিজ হচ্ছে দ্রাব্যতা। দ্রাব্যতা বললে আমরা কি বুঝি? দ্রাব্যতার অনেকগুলো বিষয় আছে। দ্রাব্যতা মানে কোনো একটি যৌগ সে কত সহজে যে কোনো দ্রাবকে দ্রবীভূত হচ্ছে। তাহলে কোনো একটি যৌগ সে কত সহজে কোনো একটি দ্রাবকে দ্রবীভূত হচ্ছে। দ্রাব্যতা মূলত আমরা এখানে জৈব যৌগে দেখতে পাচ্ছি, সেটা যে পোলার দ্রাবকের দ্রাব্যতা বা ধ্রুবীয় দ্রাবকের দ্রাব্যতা। কেন? দ্রাবক দু রকমের হয়, একটা হচ্ছে পোলার, একটা নন পোলার। আবার পোলার দুই রকমের হয়, একটা হচ্ছে প্রোটিক, অ্যাপ্রোটিক। আমরা এখানে যেটা বলতেছি পোলার প্রোটিক, দ্যাট মিনস জল, H2O এর কথা বলছি। পোলার প্রোটিক দ্রাবকের দ্রাব্যতা পেয়েছি। বলছি পোলার প্রোটিক দ্রাবকের দ্রাব্যতা দেখা হয় একটি বিষয়ের উপর নির্ভর করে, সেটা হচ্ছে হাইড্রোজেন বন্ড। অর্থাৎ কোনো একটি অ্যামিন যখন জলের অণুর সঙ্গে হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারে, তখনই ওই অ্যামিনটি জলে দ্রাব্য হয়। তাহলে যখন কোনো অ্যামিন জলের অণুর সঙ্গে হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারে, তখনই ওই অ্যামিনটি ভালো দ্রাব্য হয়। কোথায়? পোলার প্রোটিক সলভেন্ট, দ্যাট মিনস জলে ভালো দ্রাব্য হয়। তোমরা নিজেরাই দেখো, অ্যামিনের যদি সংকেতটা আলোচনা করো, দ্যাট মিনস এটা একটা অ্যামিনের সংকেত, RNH2। এই RNH2 যে NH2 অংশটা দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে পোলার অংশ, বা যাকে বলে আমরা ধ্রুবীয় অংশ, ধ্রুবীয় পার্ট, পোলার পার্ট বা ধ্রুবীয় অংশ। আর এই অংশ দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় অধ্রুবীয় অংশ বা নন পোলার পার্ট। তাহলে একটা অ্যামিনের দুটো অংশ থাকে, একটা ধ্রুবীয় অংশ, একটা অধ্রুবীয় অংশ। যার যত ধ্রুবীয় অংশ বাড়বে, তার তত দ্রাব্যতা বাড়বে, আর যার যত অধ্রুবীয় অংশ বাড়বে, তার তত দ্রাব্যতা কমবে। কোথায়? পোলার প্রোটিক সলভেন্ট বা জলের ক্ষেত্রে বলছি। তাহলে আমি যদি অ্যামিনের আণবিক ভর ক্রমশ বাড়াই, আমি যদি অ্যামিনের আণবিক ভর ক্রমশ ইনক্রিজ করি, তাহলে আণবিক ভর বাড়লে কি হবে? নিশ্চয়ই অ্যামিনের NH2 গ্রুপের সংখ্যা বাড়বে না। আণবিক বাড়ালে কি হবে? না আর গ্রুপ মানে দ্যাট মিনস অ্যালকিল গ্রুপ বা দ্যাট মিনস জৈব গ্রুপের আকার ক্রমশ বাড়বে। আর জৈব গ্রুপ মানে অধ্রুবীয় অংশ, অধ্রুবীয় অংশে আকার ক্রমশ বাড়বে। আর অধ্রুবীয় অংশে আকার বাড়া মানে জলের দ্রাব্যতা ক্রমশ কমবে। এই কারণে আমরা দেখি নিম্ন আণবিক ভর বিশিষ্ট যে অ্যামিনগুলো আছে, নিম্ন আণবিক ভর বিশিষ্ট যে অ্যামিনগুলো আছে, তারা জলের সঙ্গে সহজেই হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারে।
এই কারণে তারা জলে উচ্চ পরিমাণে দ্রাব্য। কিন্তু যদি ক্রমশ আণবিক ভর বাড়াতে থাকি তখন তার অ্যালকিল গ্রুপের সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তার জলে দ্রাব্যতা ক্রমশ হ্রাস পায় এবং এই কারণে তারা জৈব দ্রাবকে ভালো দ্রাব্য, অর্থাৎ অ্যালকোহলে, কার্বন টেট্রাক্লোরাইডে, এইরকম কোনো দ্রাবকে ভালো দ্রাব্য। তাহলে একটা জৈব যৌগের মধ্যে এই তিনটে ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক সবসময় দেখা যায়, যে কোনো জৈব যৌগের ক্ষেত্রে আমরা উল্লেখ করি তিনটে। একটা আছে তাদের স্মেল এবং কি স্টেট আছে, একটা আছে তাদের বয়েলিং পয়েন্ট বা স্ফুটনাঙ্ক, এবং আরেকটা হচ্ছে তাদের সলিবিলিটি বা দ্রাব্যতা। তাহলে আমরা যে ফিজিক্যাল প্রপার্টি নিয়ে আলোচনা করবো বলেছিলাম এবং সেই ফিজিক্যাল প্রপার্টিটা আমরা এখানে কমপ্লিট করলাম। নেক্সট বিষয় যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে বেসিসিটি বা ক্ষারীয়তা, যেটা আমাদের জন্য ভিভিআই বা খুব ইম্পর্টেন্ট একটি অংশ, যেটা আমাদের এক্সামিনেশনে আসবেই একটা ক্রমের কোশ্চেন হিসেবে। সেটা হচ্ছে অ্যামিন যৌগের বেসিসিটি বা ক্ষারীয়তা জিনিসটা কি, যেটা আজকের ক্লাসের মেন বিষয় এবং এটাই আজকে ক্লাস পড়াতে চাইছি। অ্যামিন যৌগের ক্ষারীয়তা। অ্যামিন যৌগটা যদি আমি সংকেত এঁকে লিখতে চাই তাহলে অ্যামিন যৌগের সংকেতটা কি RnH2। এখানে আমরা দেখতেই পাচ্ছি যে অ্যামিন যৌগের এই যে নাইট্রোজেন পরমাণুটি আছে সেই নাইট্রোজেন পরমাণুর উপর একটি নিঃসঙ্গ ইলেকট্রন জোড় উপস্থিত। তাহলে অ্যামিন যৌগ যদি ভালো করে দেখি তাহলে দেখতে পাবো যে অ্যামিন যৌগে যে নাইট্রোজেন পরমাণুটি আছে সেই নাইট্রোজেন পরমাণুটির উপর একটি নিঃসঙ্গ ইলেকট্রন জোড় উপস্থিত। তাহলে যেহেতু এখানে একটি নিঃসঙ্গ জোড় উপস্থিত আছে তাহলে এই নিঃসঙ্গ ইলেকট্রন জোড়টা সহজে অ্যামিন অপর কোনো যৌগকে দান করতে পারবে। তাহলে যদি অপর কোনো যৌগকে দান করতে পারে, অ্যাকর্ডিং টু দ্য লুইস থিওরি, অর্থাৎ লুইস তত্ত্ব অনুসারে আমরা কি দেখতে পাবো, এটা একটি লুইস অর্গানিক বেস বা লুইস জৈব ক্ষার। কেন? লুইস তত্ত্বে কি বলেছিল, যদি কোনো যৌগ নিঃসঙ্গ জোড় দান করতে পারে তাকে বলা হয় ক্ষার। তাহলে এক্ষেত্রে অ্যামিন নিঃসঙ্গ জোড় দান করতে পেরেছে, তাহলে অ্যামিনো একটি ক্ষার। অ্যামিনো একটি ক্ষার যেহেতু একটি জৈব যৌগ তাই আমরা বলছি লুইস জৈব ক্ষার। তাহলে অ্যামিনের আমরা যদি সংকেতটা ডিটারমিনেশন করি বা সংকেতটা যদি ডেসক্রাইব করি তাহলে দেখতে পাবো অ্যামিন একটি ক্ষার হিসেবে বিবেচিত হয়। এবার আমরা দেখি যে অ্যামিন কত রকম হতে পারে। না, আমরা জানি অ্যামিন তিন ধরনের হয়। একটাকে আমরা বলি প্রাইমারি অ্যামিন, একটাকে বলি আমরা সেকেন্ডারি অ্যামিন, একটাকে আমরা বলি টারসিয়ারি অ্যামিন। তাহলে যদি কোনো যৌগে অ্যামিন এর প্রকারটা জানতে তাহলে অ্যামিন 3 টাইপস হয়, 1 ডিগ্রি, 2 ডিগ্রি এন্ড 3 ডিগ্রি। প্রাইমারি, সেকেন্ডারি এবং টারসিয়ারি অ্যামিন। প্রাইমারি মানে NH2 যেটা আমি কেমিস্ট্রিতে পড়েছিলাম, সেকেন্ডারি মানে NH এবং টারসিয়ারি মানে N। অর্থাৎ অ্যামিন যৌগ মূলত তিন ধরনের। তাহলে আমাকে এখনই বলা হলো যে লুইস তত্ত্ব অনুযায়ী যে ভালো নিঃসঙ্গ ইলেকট্রন জোড় দান করতে পারে, অর্থাৎ যার নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের ঘনত্ব বেশি তার অবশ্যই বেসিসিটি বা ক্ষারকত্ব বেশি হবে। তাহলে আমি যদি সেই বিষয়টা নিয়ে উপর জোর দিই তাহলে আমি দেখতে পাবো এই ক্ষেত্রে কোথায় নিঃসঙ্গ ঘনত্ব বেশি হবে, অবভিয়াসলি টারসিয়ারিতে বেশি হবে। তাহলে আমি যদি এই কনসেপ্টের উপর গুরুত্ব দেই যে কোন একটি যৌগে ক্ষারীয়তা কোন বিষয়ের উপর নির্ভর করে, না ক্ষারীয়তা তার এন পরমাণুতে উপস্থিত ইলেকট্রন জোড়ের ঘনত্বের উপর নির্ভর করে। তাহলে সেই কনসেপ্টের থেকে যদি আমি যাই তাহলে দেখতে পাবো কোথায় ইলেকট্রন ঘনত্ব সবচেয়ে বেশি হবে, টারসিয়ারিতে। কেন না, এখানে যে তিনটে অ্যালকিল গ্রুপ আছে আর আর আর, এদের কি হচ্ছে প্লাস আই এফেক্ট আছে। এই তিনটে যে অ্যালকিল গ্রুপ আছে এদের হচ্ছে প্লাস আই এফেক্ট বা ইলেকট্রন বিকর্ষী প্রভাব আছে। প্লাস আই মিন্স ইলেকট্রন বিকর্ষী প্রভাব বা ধনাত্মক ইনডাকটিভ এফেক্ট আছে। ফলে কি হবে, এই তিনটে আর গ্রুপই ইলেকট্রন জোড় কাকে নাইট্রোজেন পরমাণুকে দান করবে। তাহলে তিনজনই ইলেকট্রন জোড়গুলো নাইট্রোজেন পরমাণুকে দান করছে। তাহলে এই যে নাইট্রোজেন পরমাণু ইলেকট্রন ঘনত্ব তুমি নিজেই দেখো কি হবে, তোমরা নিজেরাই দেখো। তাহলে এখানে ইলেকট্রন ঘনত্ব বাড়বে না কমবে? অবভিয়াসলি বাড়বে। তাহলে ইলেকট্রন বাড়া মানে ইলেকট্রন ঘনত্ব বাড়া মানে এর বেসিসিটি বেশি। কিন্তু প্রাইমারি অ্যামিনের ক্ষেত্রে এখানে একটি মাত্র অ্যালকিল গ্রুপ আছে যার ইলেকট্রন বিকর্ষী প্রভাব আছে এবং এর ফলে নাইট্রোজেন মধ্যে ইলেকট্রন ঘনত্ব তুলনামূলক কম। এই কারণে এদের ক্ষারকত্বের ক্রম হচ্ছে 3:1। রিমেম্বার, এটা কোন অবস্থায় করছে সেটা দেখতে হবে, দ্যাট মিনস কোন সলভেন্টে রেখে করছি সেটা দেখতে হবে। এটা আমরা যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে
গ্যাসীয় মাধ্যমে করছি, গ্যাসীয় মাধ্যমে বা এটাকে বলতে পারি অ্যাপ্রোটিক, অ্যাপ্রোটিক, অ্যাপ্রোটিক সলভেন্টে করছি। তাহলে আমি যে অর্ডারটা দেখালাম তোমাকে সেটা হচ্ছে কোথায়, গ্যাসীয় মাধ্যমে বা অ্যাপ্রোটিক দ্রাবকে। তাহলে গ্যাসীয় মাধ্যমে বা অ্যাপ্রোটিক দ্রাবকে অ্যামিনগুলির ক্ষারীয়তা বা বেসিসিটির ক্রমটা কি হবে না, অ্যামিনগুলির ক্ষারীয়তা বেসিসিটির ক্রমটা হচ্ছে সবচেয়ে বেশি হবে টারসিয়ারি, তারপরে হবে সেকেন্ডারি, তারপরে হবে প্রাইমারি। কেন না, যেহেতু টারসিয়ারিতে নাইট্রোজেন পরমাণুর ওপর নিঃসঙ্গ ইলেকট্রনের ঘনত্ব সবচেয়ে বেশি। কিন্তু যদি আমাকে এটা অ্যাপ্রোটিক সলভেন্টের উপর না বলে এটাকে প্রোটিক সলভেন্টের উপর বলতে দিত বা ধ্রুবীয় দ্রাবকে দিত, অ্যাপ্রোটিক না হয়ে আমাকে দিল প্রোটিক সলভেন্ট বা ধ্রুবীয় দ্রাবকে দিচ্ছে, দ্যাট মিনস জলে দিচ্ছে, তখন তাদের বেসিসিটি দুটো বিষয়ের উপর নির্ভর করে। একটি বিষয় অবশ্যই যেটা আমি এখনই দেখালাম, অর্থাৎ এন পরমাণুর উপর নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের ঘনত্ব, এবং সেই দিক দিয়ে দেখলে তাদের অর্ডারটা কি হওয়া উচিত 3, 2, 1। আরেকটি বিষয় হচ্ছে আলাদা রকম বিষয়, অর্থাৎ প্রোটিক সলভেন্টের ক্ষেত্রে দুটো বিষয় নির্ভর করে, অ্যাপ্রোটিকের ক্ষেত্রে একটি বিষয় নির্ভর করছিল, প্রোটিকের ক্ষেত্রে দুটো বিষয় নির্ভর করে। একটি বিষয় তো অবশ্যই যেটা আমরা অ্যাপ্রোটিকের ক্ষেত্রে দেখেছিলাম সেই বিষয়টা এখানে, অর্থাৎ নাইট্রোজেন পরমাণুর উপর ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পেলে তাদের বেসিসিটি বাড়বে। আরেকটি বিষয় হচ্ছে ওই অ্যামিনগুলি তারা জলের সঙ্গে বিক্রিয়া করে যে অনুবন্ধী অ্যাসিড উৎপন্ন করে, সেই অনুবন্ধী অ্যাসিডের স্থায়িত্ব যত বাড়বে তত তার বেসিসিটি বা ক্ষারীয়তা বাড়বে। রিপিট, অ্যামিনগুলি জলের সঙ্গে যুক্ত হয়ে যে অনুবন্ধী অ্যাসিড উৎপন্ন করে, সেই অনুবন্ধী অ্যাসিডগুলির স্থায়িত্ব যত বাড়বে তত তার বেসিসিটি বা ক্ষারীয়তা বাড়বে। তাহলে আমি যে অ্যামিনগুলো যদি জলের সঙ্গে রিয়াকশন করাই, তাহলে প্রাইমারি অ্যামিন জলের সঙ্গে রিয়াকশন করে কি করবে, আর এন এইচ থ্রি প্লাস আর NH3 প্লাস। সেকেন্ডারি অ্যামিন জলের সঙ্গে রিঅ্যাকশন করে কি করবে, আর NH2 প্লাস, এবং টারসিয়ারি অ্যামিন জলের সঙ্গে রিঅ্যাকশন করে কি করবে, R3NH প্লাস। এগুলো সবই হচ্ছে কনজুগেট অ্যাসিড, সবগুলো হচ্ছে কনজুগেট অ্যাসিড, এরা সবাই হচ্ছে কনজুগেট অ্যাসিড বা অনুবন্ধী ক্ষার। এবার এই অনুবন্ধী ক্ষারগুলোকে স্টেবিলিটি দেখা যাচ্ছে, দেখো এরা সবাই জলের সঙ্গে হাইড্রোজেন বন্ধন করতে পারে। তাহলে এখানে প্রাইমারি অ্যামিনের ক্ষেত্রে কতগুলো হাইড্রোজেন বন্ধন হচ্ছে, 3টে। সেকেন্ডারি অ্যামিনের ক্ষেত্রে কতগুলো হাইড্রোজেন বন্ধন হবে, 2টো। আর প্রাইমারি অ্যামিন টারসিয়ারি অ্যামিনের ক্ষেত্রে কতগুলো হাইড্রোজেন বন্ধন হবে, 1টা। তাহলে আমি আরেকবার রিপিট করছি, জিনিসটা মাথায় ঢোকার চেষ্টা করো, যে এক্ষেত্রে প্রথম পয়েন্টটা একই আছে, কিন্তু সেকেন্ড পয়েন্টে বলছে যে অ্যামিনগুলো জলের সঙ্গে বিক্রিয়া করে যে কনজুগেট অ্যাসিড উৎপন্ন করবে, সেই কনজুগেট অ্যাসিডের আপেক্ষিক স্থিতিশীলতার উপরে বা সেই কনজুগেট অ্যাসিডের তাদের স্থায়িত্বের উপরে অ্যামিনগুলির ক্ষারীয়তা নির্ভর করবে। তাহলে প্রাইমারি অ্যামিন জলের সঙ্গে যুক্ত হয়ে তৈরি করলো R NH3 প্লাস কনজুগেট অ্যাসিড, সেকেন্ডারি অ্যামিন জলের সঙ্গে যুক্ত হয়ে তৈরি করলো R2NH2 প্লাস কনজুগেট অ্যাসিড, এবং টারসিয়াম জলের সঙ্গে তৈরি হলো R3NH প্লাস কনজুগেট অ্যাসিড। এই তিনটের মধ্যে প্রাইমারি অ্যামিনের ক্ষেত্রে তার তার স্টেবিলিটি সবচেয়ে বেশি হচ্ছে, কারণ তার কনজুগেট অ্যাসিডে 3টে হাইড্রোজেন বন্ধন আছে, এর সেকেন্ডারি ক্ষেত্রে 2টো হাইড্রোজেন বন্ধন আছে, এবং প্রাইমারি ক্ষেত্রে টারসিয়ারি ক্ষেত্রে 1টা হাইড্রোজেন বন্ধন আছে। তাহলে হাইড্রোজেন বন্ধনের স্টেবিলিটি থেকে যদি আমি দেখি, হাইড্রোজেন বন্ডিং এর স্টেবিলিটি থেকে যদি দেখি আমি, তাহলে দেখবো এদের ক্রমটা হবে 1, 2, 3। তাহলে এই যে বিষয়টা, এটা দুটো বিষয়ের উপর নির্ভর করছে, এটা কোথায়, প্রোটিক সলভেন্টে, প্রোটিক বা ধ্রুবীয় দ্রাবকে, প্রোটিক বা ধ্রুবীয় দ্রাবকে। তাহলে এখানে কি লিখ করেছি আমি, প্রোটিক বা ধ্রুবীয় দ্রাবকে কোন একটি অ্যামিনের বেসিসিটি বা ক্ষারীয়তা দুটো বিষয়ের উপর নির্ভর করছে। একটা হচ্ছে অবশ্যই তাদের নিঃসঙ্গ ইলেকট্রন ঘনত্ব, আর একটা হচ্ছে অবশ্যই ওই এন পরমাণু, ওই অ্যামিনগুলো জলের সঙ্গে বিক্রিয়া করে যে যে অনুবন্ধী অ্যাসিড তৈরি করছে,
সেই অনুবন্ধী অ্যাসিডের স্থায়িত্ব। এবং দুটো দেখো দুটো ভিন্ন অর্ডার দিচ্ছে, একটা হচ্ছে 3-2-1, একটা হচ্ছে 1-2-3। এই দুটো বিষয়কে মেন করে, এই দুটো বিষয়কে গড় করে অর্ডারটা পাওয়া যায় কি না 2 ডিগ্রি, 1 ডিগ্রি, 3 ডিগ্রি। তাহলে এই দুটো বিষয়কে গড় করে পাওয়া গেল যে 2 ডিগ্রি, 1 ডিগ্রি, 3 ডিগ্রি। এই জন্য প্রোটিক সলভেন্টে বা ধ্রুবীয় দ্রাবকে বা জলে অ্যামিনগুলির ক্ষারীয়তা ক্রম হচ্ছে 2 ডিগ্রি সবচেয়ে বেশি, দেন 1 ডিগ্রি, দেন 3 ডিগ্রি। যদি এই 8টা ইথাইল হয়, 8টা যদি ইথাইল হয় তখনই কেবলমাত্র হবে 2 ডিগ্রি, 3 ডিগ্রি, 1 ডিগ্রি, ডিউ টু দা ইন্ডাকটিভ এফেক্ট। ইন্ডাকটিভ এফেক্টের কারণেই হচ্ছে এটা, যে 8টা যদি মিথাইলের বদলে ইথাইল হয় তখন অর্ডার হবে 2 ডিগ্রি, 3 ডিগ্রি, 1 ডিগ্রি। তো এই যে বিষয়গুলো আলোচনা করলাম এটা হচ্ছে অ্যালিফ্যাটিক অ্যামিনগুলির বেসিসিটি বা ক্ষারীয়তার বিষয়। অ্যালিফ্যাটিক অ্যামিনগুলির বেসিসিটি বা ক্ষারীয়তার বিষয় নিয়ে আমি আলোচনা করলাম। নিশ্চয়ই কথা হচ্ছে ক্লিয়ার করলাম যে অ্যালিফ্যাটিক অ্যামিনগুলির বেসিসিটি বা ক্ষারীয়তা কিভাবে সলভেন্ট ডিপেন্ডেন্ট। নিশ্চয়ই কথা হচ্ছে আমি ক্লিয়ার করতে পারলাম। নেক্সট যেটা আমরা নেক্সট বিষয় যেটা যাচ্ছি আমরা, সেটা হচ্ছে অ্যারোমেটিক অ্যামিনের ক্ষেত্রে, অর্থাৎ অ্যালিফ্যাটিক অ্যামিন এবং একটা অ্যারোমেটিক অ্যামিনের মধ্যে কার বেসিসিটি বেশি হবে। তাহলে এখন আমাদের যেটা হবে সেটা হচ্ছে অ্যালিফ্যাটিক ভার্সাস অ্যারোমেটিক। তাহলে এখন আমরা দেখতে পেয়েছি অ্যালিফ্যাটিক ভার্সাস অ্যারোমেটিক, অর্থাৎ অ্যালিফ্যাটিক এবং অ্যারোমেটিক অ্যামিনের মধ্যে অ্যালিফ্যাটিক ভার্সাস অ্যারোমেটিক। দেখতে পেয়েছি আমরা অ্যালিফ্যাটিক এবং অ্যারোমেটিক অ্যামিনের মধ্যে কাদের বেসিসিটি বেশি হবে। অ্যালিফ্যাটিক এবং অ্যারোমেটিক অ্যামিনের মধ্যে কার বেসিসিটি বেশি হয় বা কার বেসিসিটি কম হয়, বেসিসিটি মিন্স ক্ষারীয়তা, তার কার ক্ষারীয়তা বেশি হয় বা কার ক্ষারীয়তা কম হয়, সেখানে দুটো বিষয়ের উপর আমরা সেটা আলোচনা করব। একটা হচ্ছে অ্যামিনগুলি, একটা হচ্ছে অ্যামিনগুলি অর্থাৎ এন পরমাণুটি যে কার্বনের সঙ্গে জুড়ে আছে সেই কার্বনের সংকরায়ন দশা। ফার্স্ট পয়েন্টে যেটা নিয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে সংকরায়ন দশা। ফার্স্ট যে পয়েন্ট আমি বলছি যে অ্যামিনগুলি অর্থাৎ অ্যামিনে যে এন পরমাণুটি যে কার্বন পরমাণুর সঙ্গে সমযোজী বন্ধনে আবদ্ধ আছে সেই কার্বন পরমাণুর হাইব্রিডাইজেশন স্টেট বা সংকরায়ন দশার উপর আমি দেখে বলবো যে অ্যামিনগুলি বেসিসিটি অর্ডার কি হবে। যদি একটা ব্যাপারটা দেখো তোমরা, ধরো এই একটা, এর নাম হচ্ছে অ্যানিলিন, আর এই একটি বিষয়। এক্ষেত্রে দেখো এই এন পরমাণুটি যে কার্বনের সঙ্গে জুড়ে আছে তার সংকরণ দশা হচ্ছে sp2, কিন্তু এক্ষেত্রে এন পরমাণুটি যে কার্বনের সঙ্গে জুড়ে আছে তার সংকরণ দশা হচ্ছে sp3। তাহলে এই সংকরণ দশার উপর নির্ভর করবে তাদের বেসিসিটি। দেখা যায় যে যত এস ধর্ম বাড়ে, সংকর কক্ষে যত এস ধর্ম বাড়ে বা তড়িনাত্ম তত বাড়ে, সংকর কক্ষে যত এস ধর্ম তত বাড়ে তত তড়িনাত্ম তত বাড়ে, আর তড়িনাত্ম তত বাড়ে তার বেসিসিটি তত কমে। অর্থাৎ সংকর কক্ষকের তড়িনাত্মতা ক্রম কি, তড়িৎ ঋণাত্মকতার ক্রম, তড়িৎ ঋণাত্মকতা, তড়িনাত্মতা ক্রমটা কি হবে না sp গ্রেটার দেন sp2 গ্রেটার দেন sp3। তাহলে সংকর কক্ষকের তড়িনাত্মতা ক্রম হচ্ছে sp তড়িতে বেশি দেন sp2 দেন sp3। তাহলে ক্ষারীয়তার ক্রম কি হবে না ক্ষারীয়তার ক্রম হবে ঠিক উল্টো, অর্থাৎ sp3 greater than sp2 greater than sp। করতে বোঝার চেষ্টা করে VI পয়েন্ট। তাহলে ফার্স্ট পয়েন্ট কি দেখলাম সংকরায়ন দশা, সংকরায়ন দশা কি দেখলাম সংকর কক্ষকে, সংকর কক্ষ মানে কোন সংকর কক্ষ দেখবো, নাইট্রোজেন পরমাণুটি দেখবো না, নাইট্রোজেন পরমাণুটি যে কার্বন পরমাণুর সঙ্গে সমযোজী বন্ধনে আবদ্ধ আছে সেই কার্বন পরমাণুর সংকরায়ন দশা দেখবো, এবং সেটা দেখবো যে সংকরায়ন দশার ক্ষেত্রে সংকর কক্ষকে যত তড়িৎ বাড়বে তত তার বেসিসিটি কমবে, তড়িৎ যত কমবে বেসিসিটি তত বাড়বে। এটাই হচ্ছে সংকরায়ন দশার উপর নির্ভর করছে। তাহলে সেই দিক থেকে থাকলে তাহলে এখানে তড়িৎ বেশি মানে বেসিসিটি কম, এখানে তড়িৎতা কম মানে বেসিসিটি বেশি। এই কারণে প্রাইমারি অ্যামিনের বেসিসিটি বেশি। কেন প্রাইমারি অ্যামিনের তড়িৎতা কম, তোমরা নিজেরা দেখো তড়িৎতা কম, আর তড়িৎতা কম মানে বেসিসিটি বেশি। তাহলে বেসিসিটি নির্ভর করে তড়িৎতা এবং এবং কি বলা যেতে পারে তাদের স্টেট অফ হাইব্রিডাইজেশন বা সংকর আয়ন দশার উপর নির্ভর করবে। নাম্বার পয়েন্ট বা সেকেন্ড রুলস হচ্ছে রেজোনেন্স।
রেজোনেন্স। আরেকটি বিষয়ের উপর নির্ভর করে, সেটা হচ্ছে রেজোনেন্স। আমরা রেজোনেন্স ক্লাস 11-এ জানি যে রেজোনেন্স ব্যাপারটা কি। অর্থাৎ কোন একটি পরমাণু তার ইলেকট্রন জোড় যখন পুনর্বিন্যস্ত হয় শৃঙ্খলের মধ্যে, তাকে আমরা কথা বলি রেজোনেন্স। বলছে যদি কোনো অ্যামিনের নিঃসঙ্গ ইলেকট্রন জোড় রেজোনেন্সে অংশগ্রহণ করে, তাহলে সেই অ্যামিনের বেসিসিটি ক্রমশ হ্রাস পায়। যদি কোনো অ্যামিনের এন পরমাণুর নিঃসঙ্গ ইলেকট্রন জোড় বেঞ্জিন শৃঙ্খলের সঙ্গে বা অপর কোনো শৃঙ্খলের সঙ্গে যদি রেজোনেন্সে অংশগ্রহণ করে, তখন তার বেসিসিটি ক্রমশ হ্রাস পায়। তার রেজোনেন্স বৃদ্ধি পেলে বেসিসিটি হ্রাস পায়। ওকে, তাহলে এই দুটো বিষয় আমরা ক্লিয়ার করলাম, সংক্রান্ত দশা এবং রেজোনেন্স, যেটা অ্যালিফ্যাটিক এবং অ্যারোমেটিকের মধ্যে তাদের আম্লিকতা এবং তাদের ক্ষারীয়তার ক্রম নিয়ে ব্যাখ্যা করে। দেখা যায় সংক্রান্ত দশা বাড়লে বা স্তরীয়তা বাড়লে বেসিসিটি কমে, রেজোনেন্স হলে বেসিসিটি কমে। তার দুটো জিনিসই বেসিসিটি কমে দেখাচ্ছি, যে সংক্রান্ত দশার স্তরীয়তা বাড়লে বেসিসিটি কমে, আবার রেজোনেন্স হলেও বেসিসিটি কমে। তাহলে অ্যালিফ্যাটিক ভার্সেস অ্যারোমেটিক অ্যামিনের বেসিসিটি বলা নিয়ে প্রত্যেক কাছে আমি ক্লিয়ার করলাম। নেক্সট বিষয় যেটা আমরা দেখাবো সেটা হচ্ছে অনলি ওয়ান অ্যারোমেটিক অ্যামিনের বেসিসিটি। তাহলে এখন আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে অ্যারোমেটিক অ্যামিন। অ্যারোমেটিক অ্যামিনের বেসিসিটি, অর্থাৎ অ্যারোমেটিক অ্যামিনের তাদের ক্ষারীয়তা বা বেসিসিটি কিভাবে নির্ভর করে, অ্যারোমেটিক অ্যামিনের তাদের বেসিসিটি বা ক্ষারীয়তা কিভাবে নির্ভর করে, সেটা আমরা এবার দেখাতে যাচ্ছি। অ্যারোমেটিক অ্যামিনের বেসিসিটি বা ক্ষারীয়তা দেখানোর আগে তার আগে একটা ছোট্ট একটা বিষয় জেনে নেব আমরা, অর্থ প্রভাব। হোয়াট ইজ দ্য অর্থ এফেক্ট? অর্থ প্রভাবটা কি? অর্থ প্রভাবটা কি বলছি, যদি কোনো অ্যামিনের অর্থ কার্বনে কোনোটি গ্রুপ, সেটা ইলেকট্রন আকর্ষী গ্রুপ হতে পারে, সেটা ইলেকট্রন বিকর্ষী গ্রুপ হতে পারে, যদি কোনো গ্রুপ চলে আসে, তখন ওই গ্রুপটি বিকর্ষণের কারণে বা স্টেরিক ক্রাউডিং এর কারণে তারা ইলেকট্রন জোড় দান বা গ্রহণ করতে পারে না। ফলে ওই গ্রুপটি ওই যৌগের অর্থাৎ অ্যামিন যৌগের বেসিসিটির উপর কোনো প্রভাব দেখায় না। একেই বলা হয় অর্থ এফেক্ট বা অর্থ প্রভাব। তুমি জিনিসটা ক্লিয়ার করার চেষ্টা করো, অবশ্যই আমি সেটাকে ক্লিয়ার করার চেষ্টা করব, তোমরাও ক্লিয়ার করার চেষ্টা করো। দ্যাট মিনস এটা একটা অ্যামিন, যার নাম হচ্ছে অ্যানিলিন। যদি এই অ্যানিলিনের এই অর্থ পজিশনে কোনো গ্রুপ চলে আসে, দ্যাট মিনস জি, সে গ্রুপটা প্লাস আই হতে পারে, প্লাস আর হতে পারে, মাইনাস আই হতে পারে, মাইনাস আর হতে পারে, এটা কোনো ব্যাপার নয়। তা প্লাস আই বা প্লাস আর যেটা ইচ্ছা হতে পারে, বা মাইনাস আই মাইনাস আর যেটা হোক না কেন, যদি অর্থ পজিশন চলে আসে, তখন কি হবে, এই অ্যামিন গ্রুপের সঙ্গে ওরা বিকর্ষণ সৃষ্টি করবে। দ্যাট মিনস স্টেরিক ক্রাউডিং, বিকর্ষণ সৃষ্টি হচ্ছে। ফলে এই গ্রুপটা যে ইলেকট্রন জোড় দান করতে পারতো বা ইলেকট্রন জোড় গ্রহণ করতে পারতো, সেই প্রভাবটা সে দেখাবে না, তখনই তাকে বলা হয় অর্থ প্রভাব। দেখা যায় যে অর্থ প্রভাব হলে সবসময় অ্যানিলিনের তাদের ক্ষারীয়তা হ্রাস পায়। যার যত অর্থ প্রভাব বেশি, তার যত বেসিসিটি বা ক্ষারীয়তা কম। কেন কম? না, অর্থ প্রভাব হলে এই গ্রুপটি তার কোনো এফেক্ট দেখাবে না। তাহলে দেখাবে কে? শুধুমাত্র এই শৃঙ্খলটা দেখাবে। এই শৃঙ্খলে কি বেড়েছে? মাইনাস আই আছে। এই শৃঙ্খল মিনস এই পিএইচ শৃঙ্খল, পিএইচ শৃঙ্খলে মাইনাস আই আছে। আমরা জানি প্লাস আই প্লাস আর নাইট্রোজেন মধ্যে ইলেকট্রন ঘনত্ব বাড়ায়, কিন্তু মাইনাস আই মাইনাস আর নাইট্রোজেন মধ্যে ইলেকট্রন ঘনত্ব কমায়। আবার নাইট্রোজেন পরমাণু যদি ইলেকট্রন ঘনত্ব না বাড়ে, তাহলে সে বেসিসিটি বেশি কি করে দেখাবে, বা ক্ষারীয়তা কি করে বেশি দেখাবে? তাহলে যেহেতু এই বেনজিন শৃঙ্খলের মাইনাস আই প্রভাব আছে, ফলে কি হচ্ছে, অ্যানিলিনের লোন পেয়ারগুলো টেনে নিচ্ছে, নিজের দিকে আকর্ষণ করে নিচ্ছে। ফলে কি হচ্ছে, এখানে নিঃসঙ্গ ইলেকট্রনের ঘনত্ব কমে যাচ্ছে, এবং নিঃসঙ্গ ইলেকট্রনের ঘনত্ব কমে যাচ্ছে বলে এদের বেসিসিটি ক্রমশ হ্রাস পাচ্ছে। এই জন্য দেখা যাচ্ছে অর্থ প্রভাবে অ্যানিলিনের ক্ষারীয়তা হ্রাস পায়। প্রতিস্থাপকযুক্ত অ্যানিলিন, শুধু অ্যানিলিন বলে ভুল হবে, প্রতিস্থাপকযুক্ত অ্যানিলিনের ক্ষারীয়তা হ্রাস পায়। আমরা কি দেখবো?
অর্থ প্রভাব যদি দেখা যদি কোনো যৌগ, তাহলে প্রতিস্থাপিত অ্যানিলিনের ক্ষারীয়তা হ্রাস পাবে। কার কারণে? অর্থ প্রভাবের কারণে। এবং কেন সেটা তোমরা দেখতে পেলে, এই গ্রুপটা চলে এলে এদের মধ্যে বিকর্ষণ সৃষ্টি হবে, ফলে এই গ্রুপটা যে এফেক্ট দেখাতো, অর্থাৎ প্লাস এ বা প্লাস আর বা মাইনাস এ বা মাইনাস আর কোনো প্রভাবই দেখাবে না। ফলে কে শুধু দেখাবে প্রভাব? শুধু এই বেনজিন শৃঙ্খল দেখাবে। আর বেনজিন শৃঙ্খল মাইনাস এই প্রভাবের জন্য ওদের বেসিসিটি ক্রমশ হ্রাস পাচ্ছে। এবার আমি কিছু এক্সাম্পল দেখাচ্ছি তোমাকে যে কিভাবে বেসিসিটি কমছে। ধরো তোমাকে আমি একটা দেখাচ্ছি, অ্যানিলিন অ্যানিলিনের অর্থ একটা CH3, অ্যানিলিনের অর্থ একটা CH3 যাকে বলে টলিউডিন বলা হয়, অর্থ টলিউডিন। অ্যানিলিনের মেটাতে একটা CH3 যাকে বলে মেটাটলিউডিন। এই প্যারাতে একটা CH3 যাকে বলা হয় প্যারাটলিউডিন। তাহলে এইখানে অর্থ প্রভাব আছে, তোমার কথা দেখতে আসো NH2CH3 পরস্পর অর্থ আছে, দ্যাট মিন্স এটার বেসিসিটি সবচেয়ে কম, দ্যাট মিন্স চার। এর বেসিসিটি সবচেয়ে কম, দ্যাট মিন্স চার। এবার দেখো এই ক্ষেত্রে প্লাস আই আছে, সরি এই ক্ষেত্রে শুধু প্লাস আই আছে, এক্ষেত্রে প্লাস আই এন্ড প্লাস আর আছে। প্লাস আর মিনস এখানে প্লাস আর নয়, এখানে আছে হাইপার কনজুগেশন আছে, হাইপার কনজুগেশন। এখানে হাইপার কনজুগেশন আছে, তাহলে এখানে শুধু প্লাস আই, এখানে প্লাস আই প্লাস হাইপার কনজুগেশন, তাহলে এখানে কম্বাইন্ড এফেক্ট আছে, এই জন্য সবচেয়ে বেশি। তারপরে 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 রটা কি হবে? 1 2 3 4। কত বুঝতে পারছো? দেখো তাহলে আমি এখনই বলেছি অর্থ প্রভাব যেখানে বেশি হবে, যেখানে অর্থ প্রভাব বেশি হবে সেখানে কিন্তু বেসিসিটি কমে যাবে। আমি বলেছি যেখানে অর্থ প্রভাব বেশি হবে সেখানে বেসিসিটি কমে যাবে। তাহলে এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে অর্থ প্রভাব আছে এখানে, তাহলে বেসিসিটি সবচেয়ে কম। কিন্তু কিন্তু এইখানটা দেখো, যেখানে লাস্টে যেটা দেখো, এক্ষেত্রে প্লাস আই হাইপার কনজুগেশন আছে, এখানে শুধু প্লাস আই আছে, তাহলে এখানে কম্বাইন্ড এফেক্ট আছে, তাহলে এই জন্য এর বেসিসিটি সবচেয়ে বেশি হবে। তারপরে এর হবে, আর এর কিছু নেই, তাই 3 এটা 4। তাহলে প্রতিস্থাপিত অ্যামিনের বেসিসিটি কিভাবে নির্ভর করে আমরা সেটা এই এক্সাম্পল দ্বারা দেখিয়ে দিতে পারি। এবার ধরো আমি আরেকটা এক্সাম্পল দেখাচ্ছি, এখানে নাইট্রো দিয়ে দিলাম, অর্থাৎ অ্যানিলিন, অর্থ নাইট্রো অ্যানিলিন, মেটা নাইট্রো অ্যানিলিন, প্যারা নাইট্রো অ্যানিলিন। অর্থাৎ অ্যানিলিন আমি বিভিন্ন যৌগ দিয়ে দিলাম। এবার দেখো এখানে কোনো কিছু নেই, অ্যানিলিনে কোনো কিছু নেই, এখানে অর্থ প্রভাব আছে, এখানে মাইনাস আই আছে, শুধু মাইনাস আই, আর এখানে মাইনাস আই এন মাইনাস আর আছে। আমরা একটু আগে বলেছি মাইনাস আই মাইনাস আর এর ক্ষেত্রে, মাইনাস আই মাইনাস আর এর ক্ষেত্রে বেসিসিটি সবচেয়ে কম হয়, আর প্লাস আই প্লাস এর ক্ষেত্রে বেসিসিটি সবচেয়ে বেশি হয়। তাহলে এদিক থেকে দেখলে এই অর্থ প্রভাব এর সবচেয়ে কম হবে, অর্থ প্রভাবে অ্যামিনের ক্ষারীয়তা সবচেয়ে কম হবে, ঠিক আছে। এবার দেখো এর ক্ষেত্রে কিছু নেই, এর ক্ষেত্রে মাইনাস আই আছে, এর মাইনাস আই মাইনাস আর আছে, তাহলে এর কিছু নেই মানে তো বেসিসিটি বেশি হওয়া উচিত, কারণ মাইনাস আই মাইনাস আর বেসিসিটি কমিয়ে দিচ্ছে, কিছু না থাকা মানে তো সেই কমাটা তার হচ্ছে না। প্লাস আই প্লাস আর হলে বেসিসিটি বাড়ে, সেটা ঠিক আছে, কিন্তু মাইনাস আই মাইনাস বেসিসিটি কমে যাচ্ছে। আর এর ক্ষেত্রে তো মাইনাস আইও নেই মাইনাস আর নেই, মানে কিছু নেই, তাহলে কমার কোনো গল্পই নেই, তাহলে এর সবচেয়ে বেশি হবে। তাহলে এ 1, তারপরে 2, তারপরে 3, এই 4। কি বুঝাতে পেরেছি? তাহলে এই অর্থ প্রভাবের জন্য সবচেয়ে কম হয়ে গেল। এবার বাকিদের মধ্যে দেখো 1 2 3, এর ক্ষেত্রে দেখো এর মাইনাসে মাইনাস আর কিছু নেই, মানে এর কমার কোনো গল্পই নেই, এর শুধু মাইনাসে আছে, এর আবার দুটো আছে, মানে এর সবচেয়ে ডিঅ্যাক্টিভ, তাহলে এই জন্য কম। তারপরে এ একটু বেশি, তাহলে একটু বেশি, তাহলে এটা হচ্ছে প্রতিস্থাপিত অ্যানিলের ক্ষারীয়তা কম। নেক্সট ধরো আমি আরেকটা দিচ্ছি, OCH3, OCH3, OCH3। এই OCH3 গ্রুপের দু ধরনের এফেক্ট আছে, মাইনাস আই আছে আবার প্লাস আর আছে। এই OCH3 গ্রুপের দুটো এফেক্ট আছে, তাই একটু এটা আলাদা, বাকি দুটো থেকে একটু আলাদা। তাহলে এখানে অর্থ প্রভাব হবে, এই ক্ষেত্রে শুধুমাত্র মাইনাস আই দেখাবে, কারণ প্লাস আর দেখানোর কোনো গল্পই নেই। এখানে মাইনাস আই এন্ড প্লাস আর দেখাবে, তাহলে এখানে প্লাস আরটা আছে, তাহলে প্লাস আর হলে তো বেসিসিটি বাড়ে,
তাহলে প্লাস আর আছে মানে এখানে বেসিসিটি বাড়বে, তাহলে এটা সবচেয়ে বেশি, প্লাস আর আছে বলে বেশি বেশি হবে। এখানে মাইনাসে আছে আর এখানে কিছু নেই, তুমি নিজেই বলো মাইনাস আই আর কিছু নেই, মাইনাস হলে তো কমে যাচ্ছে, একটু হলে তো বেসিসিটি কমছে, কিছু নেই মানে তার কমার কোনো নেই, বাড়ার গল্প নেই, ঠিক আছে, কিন্তু কমবে না তো, তাহলে কি যেমন আছে তেমন থাকবে, তাহলে এই জন্য এই দুই। এবার দেখো মাইনাসে আছে আর এর ক্ষেত্রে অর্থ প্রভাব আছে, মানে এই মাইনাসে মাইনাসে কিছু দেখাতে পারছে না, এই জন্য মাইনাস এই বছর হলে এই সবসময় অর্থ প্রভাবটা সবচেয়ে লাস্ট হলেও এই ক্ষেত্রে অর্থ প্রভাবটা লাস্ট হয় না, এটা লাস্ট হয় মাইনাসে, এটা এর মাইনাসে আছে এর কিচ্ছু নেই, তাহলে এই অর্থ প্রভাব দেখার জন্য এর সব কিছু বিকর্ষিত হয়ে যাচ্ছে, তাহলে এই জন্য সবচেয়ে কম হবে 4, তাহলে এই ক্ষেত্রে কমনটা হবে 1 2 3 4। কেন এটা হলো অনলি 1, বাকি আগে দুটোতে এই সমস্যা হলো না, এখানে কেন হলো না এর অপোজিট এফেক্ট আছে, মাইনাস আই প্লাস আর, আগেটা ছিল মাইনাস আই মাইনাস আর, কি শুধু প্লাস আই, এক্ষেত্রে মাইনাস আই প্লাস এর অপোজিট এফেক্ট আছে বলে এই সমস্যা দেখাচ্ছে। তাহলে আজকের ক্লাসে আমি মোটামুটিভাবে অ্যামিন যৌগের যে বেসিসিটি নিয়ে আমাদের একটা ডিটেলস আইডিয়া আছে, সেই ডিটেলস আইডিয়াটা ক্লিয়ার করলাম। নেক্সট ডেটে আমরা নতুন বিষয় নিয়ে শুরু করব, আজকের ক্লাসে নিশ্চয় পড়তে বোঝা গেছে, ওকে, তাহলে নেক্সট ডেটে আমরা নতুন বিষয় নিয়ে আলোচনা শুরু করবো, আজকে এখানে থাকলো।